একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মালারানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজ কলেজ ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো বিশ্বব্যাপী কোভিড-19 বা করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় যেখানে ব্যাহত হচ্ছে, আর আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হচ্ছে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা অপেক্ষা করব সুন্দর আগামীর জন্য। তোমরা তোমাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা যাতে ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যেতে পারো বা অব্যাহত রাখতে পারো, এজন্য নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর বেদরা বিনতে হাবিব স্যারের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাস অনুযায়ী পাঠদানের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে সপ্তম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। প্রথম ক্লাসে তোমরা জেনেছ পৌরনীতি ও সুশাসন পাঠ্য বইয়ের আলোচ্য বিষয় কি কি। বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষ যেসব কাজ করে তার সব কিছুই পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত, আর পৌরনীতি ও সুশাসনকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করাই পৌরনীতি ও সুশাসনের মূল বিষয়বস্তু। তো তোমরা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু পড়তে গিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে আলোচনা শুনতে পাবে। সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয় সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ। যেসব রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন রাষ্ট্র, রাষ্ট্রের সরকার, রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী, জনমত, এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন। সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ তোমাদের আজকের আলোচ্য বিষয়। একটা সরকার, একটা রাষ্ট্র গঠিত হতে গেলে 4টি উপাদান দরকার হয়, যেমন নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। তো সরকার রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। বস্তুত রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, এটি একটি বিমূর্ত ধারণা। সরকারই হলো এর বাস্তব রূপ। রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধিনিষেধ সমূহ সরকারের মাধ্যমে প্রকাশিত হয়। চলমান বিশ্বে বিভিন্ন ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তবে রাষ্ট্রভেদে সরকারের রূপ বিভিন্ন হলেও প্রতিটি সরকারের গঠন কাঠামো এক ও অভিন্ন। অর্থাৎ প্রতিটি সরকারই 3টি বিভাগ নিয়ে গঠিত। এই 3টি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সরকারের 3টি বিভাগকে সরকারের অঙ্গ বলা হয়। এখন আসি
সরকারের শ্রেণী বিভাগ নিয়ে। তো সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে প্রাচীন মধ্য আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারের শ্রেণী বিভাগ করেছেন। তো প্রাচীনকালে গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে, যেখানে কল্পিত আদর্শ রাজ্যের সরকার সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে তিনি বিশুদ্ধ সরকার, বিকৃত সরকার এই ধরনের সরকারের শ্রেণী বিভাগ করেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে এরিস্টটল যে সরকারের শ্রেণী বিভাগ করেছেন, সেই সরকারি শ্রেণী বিভাগটাই তোমাদের পড়ানো হয় এবং প্রশ্নও আসে। তো এরিস্টটল, গ্রিক দার্শনিক এরিস্টটল, তিনি দুইটি নীতি বা ভিত্তির মাপকাঠির সাহায্যে সরকারি শ্রেণী বিভাগ করেছেন। প্রথমত সংখ্যা নীতি এবং দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য নীতি। এখানে সংখ্যা নীতি বলতে বোঝানো হয়েছে একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। এবং এই যে সরকার গঠিত হয়, এই সরকারের উদ্দেশ্যকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে স্বাভাবিক সরকার, একটা হচ্ছে বিকৃত সরকার। এরিস্টটল বলতে চেয়েছেন, রাষ্ট্রের ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে থাকে এবং তিনি জনগণের স্বার্থে তা পরিচালনা করেন, তখন তাকে রাজতন্ত্র বলে। অর্থাৎ একজনের শাসনের স্বাভাবিক রূপ হচ্ছে রাজতন্ত্র। কিন্তু শাসক রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন জনগণের স্বার্থে পরিচালনা না করে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য পরিচালনা করে, তখন তাকে বলে স্বৈরতন্ত্র। তার মানে একজনের শাসনের স্বাভাবিক রূপ হচ্ছে রাজতন্ত্র আর বিকৃত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র। এরপরে হচ্ছে কয়েকজনের শাসন। কয়েকজনের শাসনের রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন কয়েকজন জ্ঞানী ও বিত্তশালী ব্যক্তির হাতে থাকে এবং তা জনগণের মঙ্গলের জন্য পরিচালিত হয়, তখন তাকে বলা হয় অভিজাততন্ত্র। কিন্তু রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন কয়েকজনের দ্বারা পরিচালিত হয় এবং তারা যদি জনগণের স্বার্থকে উপেক্ষা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালান, তাহলে সেরূপ সরকারকে এরিস্টটল বলেছেন কুলীনতন্ত্র বা ধনিকতন্ত্র। আবার সকলের দ্বারা পরিচালিত সরকার, এখানে বহুজনের শাসন বা সকলের দ্বারা পরিচালিত সরকার যদি সকলের মঙ্গলের জন্য পরিচালিত হয়, তাকে এরিস্টটল বলেছেন পলিটি বা মধ্যতন্ত্র। কিন্তু জনগণের শাসন সকলে যদি নিজ নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা চালানোর কাজে ব্যস্ত থাকে, খেয়াল খুশি মতো এই শাসন পরিচালিত হয়, এরিস্টটল তাকে বলেছেন গণতন্ত্র বা জনতাতন্ত্র। এখানে এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র, আর জনতাতন্ত্রকে বা গণতন্ত্রকে তিনি নিকৃষ্ট সরকার হিসেবে অভিহিত করেছেন। এরপরে আমরা দেখি সরকারের আধুনিক শ্রেণী বিভাগ। তোমরা জ্যাক, রুশো, মন্টেস্কু, ম্যারিয়ট, লিকক, ম্যাকাইভার, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানীর নাম শুনবে যখন
পরিণীয় সুশাসন পড়বে, এই নামগুলো আসবে। এরা সরকারের সর্বাধুনিক শ্রেণীবিভাগ করেছেন, তবে এর মধ্যে অধ্যাপক লিককের শ্রেণীবিভাগ সর্বাপেক্ষা সহজ, সুস্পষ্ট এবং সরল প্রকৃতির। এখানে ছকে লিককের শ্রেণীবিভাগটা দেখানো হয়েছে। প্রথমত, সার্বভৌম ক্ষমতার অবস্থান নীতি অনুযায়ী তিনি সরকারকে গণতন্ত্র ও একনায়কতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করেছেন। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে, কিন্তু একনায়কতন্ত্রের সার্বভৌম ক্ষমতা থাকে এক ব্যক্তি বা দলের হাতে। এখানে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রকে তিনি এক করে দেখেছেন। যখন একজনের হাতে ক্ষমতা থাকে, এই শাসক একক ক্ষমতা ভোগ করে ফলে তিনি স্বৈরশাসক হয়ে যান। দ্বিতীয়ত দেখো, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করেছেন। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী যিনি থাকেন তারা ক্ষমতাপ্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে। রাজা বা রানী তারা নামমাত্র শাসক, আর প্রকৃত যারা শাসন ক্ষমতায় থাকেন তারা জনগণের দ্বারা নির্বাচিত থাকেন। অর্থাৎ প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। এখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আমরা ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি আনুষ্ঠানিক প্রধান এখানকার, কিন্তু ব্রিটেনে গণতান্ত্রিক সরকার আছে। এই গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা নির্বাচিত, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অর্থাৎ রাজা বা রানীর চূড়ান্ত ক্ষমতা এখানে থাকে না, তারা আনুষ্ঠানিক ক্ষমতা ভোগ করে আর নির্বাচিত জনগণের হাতে বা সরকার পরিচালনার দায়িত্ব থাকে। তো এই উদাহরণগুলো আমরা দেখতে পাই ব্রিটেন, জাপান প্রভৃতি দেশগুলোতে। এরপরে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন, তখন তাকে প্রজাতন্ত্র বলে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন, তখন তাকে প্রজাতন্ত্র বলে। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ এই দেশগুলোর কথা বলতে পারি। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমেরিকার রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নন। আর আমেরিকার রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপ্রধান প্লাস হচ্ছে সরকার প্রধান। এরপরে দেখো, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার দুই রকমের হতে পারে, যেমন সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। এখানে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা যেখানে থাকে, সেখানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। প্রথমেই বলেছি যে সরকারের বিভাগ থাকে তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয়। আমরা যদি এক নজরে দেখি আইন বিভাগ কোনটা, শাসন বিভাগ কোনটা, বিচার বিভাগ কোনটা, আমরা বাংলাদেশের বেসিসে দেখি, যেখানে দেশের আইন পাশ হয়, আইন প্রণয়ন করা হয়, সেটা হচ্ছে আইন বিভাগ। যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, এখানে আইন পাশ হয়। আইন পরিষদের নাম হচ্ছে বাংলাদেশের আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। এটা হচ্ছে আইন বিভাগ।
শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সহ যারা দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, এটাকে বলা হয় শাসন বিভাগ। আর বিচার বিভাগের দায়িত্ব আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করা, দোষীদের শাস্তি দেয়া, নিরপরাধ যারা তাদেরকে মুক্তি দেয়া। এখন বাংলাদেশের আইন বিভাগের কাছে শাসন বিভাগ দায়ী থাকবে। সরকার যে কোনো কাজের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকবে। এই উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্রিটেন, জাপান, বাংলাদেশ, ভারতের সরকার, এরা সংসদীয় সরকার। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগ দ্বারা গঠিত হয় না এবং সাধারণত আইন বিভাগের নিকট তারা দায়ী থাকে না, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার। তো এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মন্ত্রী পরিষদ থাকে, শাসন বিভাগে যারা থাকেন, রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রী পরিষদ গঠন করেন। আর এই মন্ত্রী পরিষদের সদস্যরা আইন পরিষদের সদস্য না, জনগণের ভোটে তারা নির্বাচিত হন না। এই কারণে শাসন বিভাগ তাদের কাজকর্মের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না বা দায়িত্বশীল না। তাহলে আমরা দেখলাম যে সংসদীয় শাসন ব্যবস্থায় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী থাকে, আর রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না বা জবাবদিহি করতে হয় না। এরপরে আমরা আসি সংবিধান কর্তৃক কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের নীতি অনুসারে সরকার দুই রকমের হয়ে থাকে, যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে, যেমন গ্রেট ব্রিটেন এবং বাংলাদেশের সরকার। মানে এখানে শুধু কেন্দ্রীয় সরকার রাষ্ট্র পরিচালনা করে, এখানে কোনো অঙ্গরাজ্য থাকে না বা প্রদেশ থাকে না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান কর্তৃক সকল ক্ষমতা কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেয়া হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, কানাডা, ভারত প্রভৃতি দেশের সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এখানে কেন্দ্রীয় সরকার থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে। এবং এখানে আমরা ভারতের সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় সরকার যদি বলি, এখানে অঙ্গরাজ্য আছে, বিভিন্ন অঙ্গরাজ্য রয়েছে এবং কেন্দ্রীয় সরকার রয়েছে, এবং সংবিধানের মাধ্যমে এই কেন্দ্র এবং প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হয়। এইগুলো ছিল লিককের সরকারের শ্রেণীবিভাগ। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সরকার সম্পর্কে স্পেসিফিকভাবে আলোচনা করব, যেমন গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের দোষগুণ, এইভাবে একনায়কতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষগুণ, তারপর রাজতান্ত্রিক সরকার, বিভিন্ন সরকার ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। তোমরা হয়তো বুক লিস্টের কথা বলেছ, বাজারে অনেক বই আছে, অসংখ্য বই আছে, মোজামেল হকের বই আছে, অক্ষরপত্র প্রকাশনের বই আছে, পুঁথি নিলয়ের বই আছে, এরকম অনেক বই আছে, যে কোনো একটা বই কিনলেই হবে। তোমাদের প্রশ্ন তো মূলত উদ্দীপক দিয়ে আসে, তাই বেসিকটা জানা থাকলে তোমরা যে কোনো বই পড়েই অ্যান্সার দিতে পারবে। আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ।